তাহলে প্রসেস শিডিউলিং আমরা কি আছে দেখি। এখানে আমাদের যে কন্টেন্টগুলো আছে, ইন্ট্রোডাকশন, প্রসেস বিহেভিয়ার ফর শিডিউলিং, শিডিউলিং লেভেলস, হ্যাঁ, প্রসেস শিডিউলিং গোলস অ্যান্ড শিডিউলিং অ্যালগোরিদম। হ্যাঁ, এখানে এই টপিকগুলো আছে, আমরা একটু দেখি। প্রথমে আছে ইন্ট্রোডাকশন। ইন কম্পিউটার সায়েন্স, scheduling is the method by which processes or data flows are given access to system resources. This is usually done to share system resources effectively or achieve a target quality of service, মানে ভালোভাবে এফিশিয়েন্টলি আমরা কাজ করতে পারি আর কি। The need for a scheduling algorithm arises from the requirement for most modern system to perform multitasking, executing more than one process at a time. মাল্টিটাস্কিং করার জন্য কিন্তু শিডিউলটা দরকার। শিডিউলিং কিন্তু সিঙ্গেল পারপাসের জন্য বেশি দরকার নাই। এন্ড প্রসেস বিহেভিয়ার ফর শিডিউলিং, যে কী কী বিহেভিয়ার আছে। The CPU burst when a process has long computations to be executed by the processor, যে একটা লং কম্পিউটেশন, একটা অনেক বড় কম্পিউটেশনস করতে হবে, হ্যাঁ, একটা বড় ডেটা নিয়ে কাজ করতে হবে বা বড় প্রসেসিং আছে। ইনপুট আউটপুট বাস, দ্য অকারেন্স অফ ইনপুট আউটপুট অপারেশন। ইনপুট আউটপুট বাস হলো যে ইনপুট আউটপুটকে যখন আমরা ইনপুট আউটপুট করছি আর কি। সিপিইউ বাউন্ড প্রসেস উইথ ইন্টেন্সিভ সিপিইউ বার্স্ট, আই মানে প্রসেস অফ ইন্টেন্সিভ সিপিইউ বার্স্ট, যে ইন্টেন্সিভ মানে সিপিইউটাকে আর কি নিবিড়ভাবে যখন সিপিইউটাকে প্রসেস করছে আর কি, সেটা বলছে। লঙ্গার সিপিইউ সাইকেলস অ্যান্ড লো নাম্বার অফ ইনপুট আউটপুট বার্স্ট, এটাকে লঙ্গার সিপিইউ সাইকেলস অ্যান্ড লো নাম্বার অফ ইনপুট আউটপুট বার্স্টও বলে। তারপর ইনপুট আউটপুট বাউন্ড হচ্ছে প্রসেস হ্যাজ এ লার্জ নাম্বার অফ ফ্রিকুয়েন্ট ইনপুট আউটপুট বার্স্ট উইথ এ স্মলার সিপিইউ বার্স্ট। হ্যাঁ, লার্জ নাম্বার অফ ফ্রিকুয়েন্ট ইনপুট আউটপুট বার্স্ট উইথ এ স্মলার সিপিইউ বার্স্ট, মানে এখানে ইনপুট আউটপুটটা বেশি হচ্ছে। হ্যাঁ, বেশি ইনপুট আউটপুট হচ্ছে সিপিইউ প্রসেসের থেকে। হ্যাঁ, ইনপুট আউটপুটটা বেশি করতে হচ্ছে, সেটাই বলছে। শিডিউলিং লেভেল আমরা অলরেডি বইতে দেখলাম, লং টার্ম শিডিউল আছে, মিডিয়াম টার্ম শিডিউলিং আছে, শর্ট টার্ম শিডিউলিং আছে। এখন আরও ডিটেলস এখানে দেখবো। যে লং টার্ম শিডিউলিংটা হলো, লং টার্ম শিডিউলিং ইজ ডান ওয়েন আ নিউ প্রসেস ইজ ক্রিয়েটেড, ইট ইনিশিয়েটস প্রসেসেস অ্যান্ড সো কন্ট্রোল দ্য ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং, নাম্বার অফ প্রসেসেস ইন মেমোরি। হ্যাঁ, মেইনলি আমাদের একটা নতুন প্রসেস যখন আমরা স্টার্ট করি বা ক্রিয়েট করি, তখন কিন্তু লং টার্ম শিডিউলটা স্টার্ট হয়। ইট ইনিশিয়েটস প্রসেসেস অ্যান্ড শো কন্ট্রোলস দ্য ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং ইন, মানে এটা মাল্টি প্রোগ্রামিংয়ের জন্য আর নতুন একটা টাস্ক শুরু করার সময় এটা দরকার পড়ে। তারপর মিডিয়াম টার্ম শিডিউলিং, মিডিয়াম টার্ম শিডিউলিং ইনভলভস সাসপেন্ডিং অর রিজিউমিং প্রসেস বাই সোয়াইপিং দেম আউট অর ইনটু মেমোরি। যে তুমি একটা কাজ, যে তোমাকে একটু আগে যে এক্সাম্পল দিলাম, যে তুমি ফটোশপ চালাইছো, এমএস ওয়ার্ড চালাইছো, তারপর এখন মুভি এডিটিং করতে গেছো, তাহলে কি হচ্ছে যে তুমি একটা ফটোশপে কাজ এখন করছো না, তাহলে সেটাকে সাসপেন্ড করে দিছো, কিন্তু কমপ্লিটলি বন্ধ করো নাই। হ্যাঁ, সেটাকে তুমি জাস্ট মিনিমাইজ করে রাখছো। তো তুমি এখন যখন মুভি এডিটিংয়ে কাজ করতেছো, করার পরে হঠাৎ করে তোমার ফটোশপে যাওয়া লাগতে পারে, তখন সেটা কী করবে, আসবে সেটাকে রিজিউম করতে হবে। তাহলে এই যে তুমি সাসপেন্ড করতেছো আবার রিজিউম করতেছো, সেটাই হলো মিডিয়াম টার্ম শিডিউলিং। মিডিয়াম টার্ম শিডিউলিং ইনভলভ সাসপেন্ডিং অর রিজিউমিং প্রসেসেস বাই সোয়াইপিং দেম আউট অর ইনটু মেমোরি, যে মেমোরিতে সে যাচ্ছে, মেমোরি থেকে সে আবার হার্ড ড্রাইভে চলে যেতে পারে। যদি মেমোরিতে তোমার কম জায়গা থাকে, মেমোরিতে র্যামে তোমার জন্য জায়গা হচ্ছে না, তোমার মুভি এডিটিংয়ে বেশি জায়গা লাগছে, তাহলে ফাইলটা কমপ্লিটলি হার্ড ড্রাইভে সে রেখে দিবে, বন্ধ করবে না, হার্ড ড্রাইভে সে পাঠিয়ে দিবে। পরে তুমি যখন এটাকে সে আবার রিজিউম করবা, সে কিন্তু আবার হার্ড ড্রাইভ থেকে র্যামে নিয়ে আসবে, কারণ কম্পিউটার কিন্তু হার্ড ড্রাইভ থেকে রান করতে পারে না, র্যাম থেকেই রান করে, যখন দরকার পড়বে সে র্যামে নিয়ে আসবে কিন্তু। এবার শর্ট টার্ম শিডিউলিং, শর্ট টার্ম process of CPU scheduling occurs most frequently and decides which process to execute next. এটা হলো কারেন্ট প্রসেস, যে তুমি যেই প্রসেস নিয়ে কাজ করতেছো সেইটার মধ্যেই থাকে। হ্যাঁ, শিডিউলিং occurs most frequently and decides which process to execute next, যে এখন তুমি কে কাজটা করতেছো সেটা নিয়ে শর্ট টার্ম শিডিউলিংটা কাজ করে। তাহলে প্রসেস শিডিউলিং গোলস, দ্য গোলস অফ শিডিউলিং মে বি ক্যাটাগরাইজ অ্যাজ ইউজার বেস শিডিউলিং গোলস অ্যান্ড সিস্টেম বেস শিডিউলিং গোলস। হ্যাঁ, যে ইউজার বেস গোলস আর দ্য ক্রাইটেরিয়া দ্যাট বেনিফিট দ্য ইউজার, ফর ইজ এ ইউজার ইন আ মাল্টি ইউজার এনভায়রনমেন্ট এক্সপেক্ট দ্য সিস্টেম টু গিভ কুইক রেসপন্স টু দ্য জব। এই যে তুমি কি চাচ্ছ, যে ইউজার বেস তোমার, তুমি সিস্টেম থেকে কি চাও, যে তুমি যেই কাজই করো তোমাকে যাতে দ্রুত রেসপন্স করে। তুমি তোমার যদি সিপিইউ ভালো না থাকে, স্লো সিপিইউ থাকে, তাহলে তোমাকে সেভাবে রেসপন্স করতে পারবে না। তাহলে আমরা সবসময় চাই যাতে আমাদের
যেটাই কমান্ডে যা দ্রুত আমাকে রেসপন্স করে, আমাকে যাতে ওয়েটিং না দিয়ে রাখে। System based goals are the criteria that benefit the system, performance of the system, how much the process is being utilized in processing the processes. মানে সিস্টেম বেস গোলটা কি, যে তোমার কত সিপিইউ সে কত কম ইউজ করে কাজটা করতে পারলো, সে সিপিইউ প্রসেসিং পাওয়ারটা, যে সিস্টেমের গোল হলো যে তুমি যে সিপিইউকে কত কম ইউটিলাইজ করে কাজটা করতে পারলা। হ্যাঁ, যে তুমি যদি সব কাজের জন্য 100% সিপিইউ ইউটিলাইজ করতে হয়, তাহলে তো তোমার সিপিইউটা এফিসিয়েন্টলি কাজ করলো না। এরপর আবার সেই ইউজার বেস শিডিউলিং গোলস, টার্ন অ্যারাউন্ড টাইম টু এক্সিকিউট এ প্রসেস ফ্রম স্টার্ট টু completion, sum of waiting time, executing time, blocked waiting for an event, for example waiting for input output. এই যে তুমি যখন কাজ করো তখন কিন্তু প্রসেসিংয়ের মাঝে মাঝে ডাটাও দিতে হয়, ইনপুট আউটপুট প্রোভাইড করতে হয়। সো এটার মধ্যে তোমার যে ডাটা যখন দিচ্ছ তখন কিন্তু টাইম সিপিইউ কিন্তু ওয়েট করছে, ওয়েটিং টাইম চলে যাচ্ছে। আবার এক্সিকিউটের একটা টাইম আছে যখন সে এক্সিকিউট করছে। সো এগুলোর মিলাই কিন্তু কী হলো, টার্ন অ্যারাউন্ড টাইম টু এক্সিকিউটের প্রসেস ফ্রম স্টার্ট টু কমপ্লিশন। যে স্টার্ট টু কমপ্লিশনের মধ্যে আমরা এই স্টেটগুলোতে থাকি, একটা কিছু ওয়েটিং টাইম থাকে, কিছু এক্সিকিউটিং টাইম থাকে, ব্লক বা ওয়েটিং ফর ইন ইভেন্ট, যে ইনপুট আউটপুটের জন্য ওয়েট করতে হয়। তাহলে ওয়েটিং টাইম ইজ রেডি কিউ, কি বললো, ওয়েটিং টাইম ইন রেডি কিউ ডিরেক্টলি ইম্প্যাক্টেড বাই দ্য শিডিউলিং অ্যালগোরিদম। হ্যাঁ, যে আমাদের ওয়েটিং টাইমটা কি করছে, ডিরেক্টলি ইম্প্যাক্ট শিডিউলিং অ্যালগোরিদমকে এটা ডিরেক্টলি ইম্প্যাক্ট করে। তারপর রেসপন্স টাইম ফ্রম সাবমিশন অফ রিকোয়েস্ট টু প্রোডাকশন অফ ফাস্ট রেসপন্স, যে তুমি রিকোয়েস্টটা সাবমিট হওয়ার টাইমটা থেকে যে তোমার প্রোডাকশান, যে তোমার রেসপন্সটা প্রডিউস করতে যে টাইমটা লাগছে সেটা হলো তোমার রেসপন্স টাইম। তারপরে প্রিডিকশন অ্যাবাউট কমপ্লিশন টাইম অফ এ প্রসেস বাই হিউম্যান মাইন্ড, যে তুমি একটা প্রিডিকশন করবা যে একটা প্রসেস করতে কত টাইম লাগতে পারে, সেই প্রিডিকশনটাকে বলতে হয় প্রিডিক্টেবিলিটি। হ্যাঁ, তারপরে আছে আমার সিস্টেম বেস শিডিউলিং গোলস। আমরা ইউজার বেসটা পড়লাম, এরপর আমাদের দুইটা রকম আছে, সিস্টেম বেসড আছে। এটার মধ্যে প্রথম আছে থ্রুপুট, নাম্বার অফ প্রসেসেস দ্যাট কমপ্লিট দেয়ার এক্সিকিউশন পার ইউনিট টাইম। থ্রুপুট মানে আমার মানে প্রতি সেকেন্ডে বা একটা লিমিটেড টাইমে কতগুলো প্রসেস আমরা এক্সিকিউট করছি বা প্রসেস আমার সিপিইউ করতে পারছে, সেটাই হলো থ্রুপুট। সিপিইউ ইউটিলাইজেশন, পার্সেন্ট টাইম সিপিইউ বিজি। হ্যাঁ, সিপিইউকে কত আমি ইউটিলাইজ করতে পারছি, সিপিইউ ইডেল যাতে না থাকে। হ্যাঁ, সিপিইউকে আমি 100% ইউটিলাইজ করতে পারছি না, তাকে হাফ টাইম এক্সিকিউশনের অর্ধেক টাইম সে ইডেল বসে আছে, সেটাই হলো এটা। হ্যাঁ, ইউটিলাইজেশন। ফেয়ারনেস, অল প্রসেস শুড বি ট্রিটেড ইকুয়াল আনটিল প্রায়োরিটি ইজ সেট। তুমি এখন কিছু কমান্ড দিয়ে দিছো করার জন্য, যদি কমান্ডগুলো একত্রে তুমি দাও তাহলে কিন্তু কোনো তুমি প্রায়োরিটি হবে না, তা সবগুলোকে সে সমান টাইম দিয়ে কাজ করবে। তারপরে দেখো ব্যালেন্স কি, দেয়ার শুড বি এ ব্যালেন্স বিটুইন ইনপুট আউটপুট বাউন্ড অ্যান্ড সিপিইউ বাউন্ড প্রসেসেস। মানে তোমার ইনপুট আউটপুট মানে বাউন্ড হলো কি, ইনপুট আউটপুটের টাইমটা বেশি লাগছে, আর সিপিইউ বাউন্ড মানে সিপিইউর প্রসেসিংয়ের টাইমটা বেশি ইউজ হচ্ছে। তো তোমাকে ব্যালেন্স করতে হবে যে ইনপুট আউটপুট যেরকম সময় নিচ্ছে সিপিইউ প্রসেসিংয়ের সেম টাইম লাগছে। এটা না যে ইনপুট আউটপুটে তুমি অনেক সময় নিয়ে নিছো, তাহলে সিপিইউতে তো টাইম লাগবেই, কাজে হয়তো বেশি সময় লাগবে তাইলে। তারপর দেখি এখানে কি আছে, শিডিউলিং অ্যালগোরিদম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, হ্যাঁ, এফসিএফএস। তাহলে দেখো কি বলছে এখানে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এফসিএফএস, যে প্রসেস হলো P1 P2 P3। হ্যাঁ, এখানে বাস টাইম 24 3 দেওয়া আছে। সাপোজ দ্যাট দ্য প্রসেস অ্যারাইভ ইন দ্য অর্ডার P1 P2 P3 এভাবে আসছে। দ্য গ্যান্ট চার্ট ফর দ্য শিডিউল ইজ, হ্যাঁ, ওয়েটিং টাইম ফর P1 0, P2 ইজ 24। হ্যাঁ, কারণ এটা 24 সাইকেল লাগবে, 24 সাইকেল করার পরে তারপরে কিন্তু P2-তে সে যাবে। আর এইটা P3-তে যাওয়ার জন্য 24+3 27টা সাইকেল করার পরে সে কিন্তু P3-তে যাবে। সো এটা ওয়েটিং টাইম, P3-র জন্য 27 সাইকেল ওয়েট করতে হবে। অ্যাভারেজ ওয়েটিং টাইম যদি আমি করি 17 সাইকেল, তাহলে এটাকে কিভাবে করছি আমরা, P1-এ 0,
P2 24, P3 27, P3 তে আমাদের টোটাল মিলায় 30 হয়েছে, 24 প্লাস 3 27 প্লাস 3 30, তাহলে এখানে আমার 30টা সাইকেল লাগবে যে এই কাজটা করার জন্য। কিন্তু আমার তো শিডিউল করা আছে, এটা আগে হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে, তাহলে এটা শেষ করতে আমাকে 30 সাইকেল লাগবে। এরপরে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা আমরা অলরেডি পড়েছি এখানে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেটা আগে আসবে সে আগে কাজ করবে, ওই কাজটা শেষ করে তারপরে কাজে যাবে, মাল্টিটাস্ক কিন্তু হচ্ছে না এখানে। তারপরে দেখো, দ্য অ্যারাইভিং প্রসেস ইজ অ্যাডেড অন টু দ্য টেইল অফ দ্য কিউ অ্যান্ড দ্য প্রসেস অ্যাট দ্য হেড অফ দ্য কিউ ইজ ডিসপ্যাচ টু দ্য প্রসেসর ফর এক্সিকিউশন। মানে যে দ্য অ্যারাইভিং প্রসেস ইজ অ্যাডেড অন টু দ্য টেইল অফ দ্য কিউ, মানে যে কাজটা হচ্ছে তার টেইলে গিয়ে যোগ হবে, অ্যান্ড দ্য প্রসেস অ্যাট দ্য হেড অফ দ্য কিউ ইজ ডিসপ্যাচ টু দ্য প্রসেসর ফর এক্সিকিউশন, আর যেটা আগে আসে সেটা আগে শেষ করবে। আ প্রসেস দ্যাট হ্যাজ বিন ইন্টারাপ্টেড বাই অ্যান এনি মিস ডাজ নট মেনটেন ইজ প্রিভিয়াস অর্ডার ইন দ্য রেডি কিউ। হ্যাঁ, কি বলছে? আ প্রসেস দ্যাট হ্যাজ বিন ইন্টারাপ্টেড বাই এনি মিস ডাজ নট মেনটেন ইজ প্রিভিয়াস অর্ডার ইন দ্য রেডি কিউ। মানে যদি ইন্টারাপ্ট হয় সে কিন্তু ওইভাবে আর কাজটা দিতে পারবে না, কেন ইন্টারাপ্ট হয়ে গেছে তো, তাহলে সে যেভাবে কাজ করছিল সেই অর্ডারে সে দিতে পারবে না তোমাকে এক্সিকিউশনটা। প্রায়োরিটি শিডিউলিং, এখন যদি প্রায়োরিটি শিডিউলিং থাকে, দ্য প্রসেস আর এক্সিকিউটেড অ্যাকর্ডিং টু দ্য প্রায়োরিটি, ওইটা তো একটু আগে পড়লাম। প্রায়োরিটি নাম্বার বেসড শিডিউলিং, in it preferences is given to the process based on a priority number assigned to it. Shortest process next, আরেকটা আছে shortest process next, the process with the shortest execution time is executed first। হ্যাঁ, তারপর it is not preemptive scheduling algorithm। তাহলে কি বলছে এখানে? shortest process next, the process with the shortest execution time is executed first। যে প্রসেসের টাইম কম লাগবে, যেটা এক্সিকিউশন টাইম কম, সেটা আগে প্রসেস করবে। যে এটা প্রায়োরিটি শিডিউলিংয়ের মধ্যে দুইটা টাইপ আছে, নাম্বার বেস শিডিউলিং আর শর্টেস্ট প্রসেস নেক্সট। শর্টেস্ট রিমেনিং টাইম, হ্যাঁ এটা আরেকটা জিনিস, যে দিস অ্যালগরিদম অলসো কনসিডার দ্য এক্সিকিউশন টাইম অফ প্রসেসেস অ্যাজ ইন এসপিএন, বাট ইট ইজ আ প্রি-এমপ্টিভ ভার্সন অফ এসপিএন। রাউন্ড রবিন শিডিউলিং, এখানে একটা রাউন্ড রবিন শিডিউলিং কথা আমি বলবো, যে time slices are assigned to each process in equal portion and in circular order, handling all process without priority। হ্যাঁ, যে প্রায়োরিটি যেতে যাবে না, যে কে আগে আসছে কে পরে সেগুলো দেখবে না, সে করবে কি প্রত্যেকটা প্রসেসকে একটা টাইম স্লাইস দিবে, সমান সমান টাইম দিবে। টাইম স্লাইস আর অ্যাসাইন টু ইচ প্রসেস ইন ইকুয়াল পোর্শনস অ্যান্ড ইন এ সার্কুলার অর্ডার। সার্কুলার করবে, 10টা প্রসেস তো প্রত্যেকটাকে সমান সংখ্যক টাইম দিয়ে একইভাবে করতে থাকবে, আর সবগুলো প্রসেস অ্যাট এ টাইম শেষ হবে। দ্য ডিজাইন ইজ সাচ দ্যাট whenever a process finish before the time slice expires, the timer will stop and send the interrupt signal so that the next process can be scheduled। হ্যাঁ, যদি টাইমের আগেই শেষ হয়ে যায়, এই কাজটা যদি তার টাইমের আগে যদি শেষ হয়ে যায়, তাহলে সে কি করবে, যে পরের ইনস্ট্রাকশনটাকে সে নিয়ে আসবে। এই বলছে improved round robin schedule, CPU consumption ratio equals to actual CPU time consumed by total estimated execution time। Schedule a process if it is CPU consumption ratio is greater than 0.60। Schedule a process if it is CPU consumption ratio is greater than, schedule a process whose CPU consumption ratio is minimum। যেটা 0.60 আসে, যেই প্রসেসের তোমার কনজাম্পশন যেটা 0.6 হয় সেটাকে রান করতে বসে, না হলে তোমাকে খুঁজে বাইর করতে হবে যেই প্রসেসের কনজাম্পশন কম সেটাকে শিডিউল করতে বসে। বুঝছো না ব্যাপারটা? জি স্যার, বুঝছি। ঠিক আছে, এরপরে আমরা যাই হাইয়েস্ট রেসপন্স রেশিও নেক্সট, HRRN, highest response ratio next। Response ratio equals to time elapsed in the system by CPU time consumed by the process। তাহলে কি বলছে, এটা হলো রেসপন্স রেশিও ইকুয়ালস টু টাইম elapsed in the system ডিভাইডেড বাই CPU টাইম কনজিউম বাই দ্য, এটা আমাদের HRRN এটা এভাবে বের করতে হবে। রেসপন্স রেশিও ইকুয়ালস টু টাইম elapsed in the system ডিভাইডেড বাই CPU টাইম কনজিউম বাই দ্য, এটার এই ফর্মুলা দিয়ে আমি এটা বের করতে পারবো। তারপর আছে মাল্টি লেভেল কিউ শিডিউলিং। মাল্টি লেভেল কিউ শিডিউলিংটা কি? when processes can be readily categorized, then multiple separate queues can be established।
each implementing whatever scheduling algorithm is most appropriate for that type of job and work with different parametric adjustment. আচ্ছা, scheduling must also be done between queues to two common option for strict priority, যে দুইটা কমন অপশন আছে। no job in lower priority queues run until all higher, মানে no job in lower priority queues runs, হায়ার প্রায়োরিটির কাজগুলো আগে হবে, তারপর লোয়ার প্রায়োরিটির কাজগুলো হবে, একটা অপশন। অ্যান্ড রাউন্ড রবিন, ইচ কিউ গেটস এ টাইম স্ল্যাশ, মানে মানে হায়ার প্রায়োরিটির কাজগুলো আগে করবে, তারপর লোয়ার প্রায়োরিটির কাজগুলো করবে, অথবা যে প্রত্যেকটা সমান সংখ্যক টাইম পাবে, প্রত্যেকটা জব একই স্লাইস টাইম পাবে। এটা আগে আমরা পড়ে আসছিলাম, ওইটাই বলছে রাউন্ড রবিন। নোট দ্যাট আন্ডার দিস অ্যালগোরিদম জবস ক্যান নট সুইচ ফ্রম কিউ টু কিউ। হ্যাঁ, কি বলছে, আন্ডার দিস অ্যালগোরিদম জবস ক্যান নট সুইচ ফ্রম কিউ টু কিউ ওয়ান্স দে আর অ্যাসাইন এ কিউ, দ্যাট ইজ দেয়ার কিউ আনটিল দে ফিনিশ। হ্যাঁ, মানে ওই যে কিউতে তো তুমি দিয়ে দিলে, সেটা শেষ না পর্যন্ত সেই কাজটা সে হতে থাকবে, সেটাই বলছে। তারপর এখানে আমরা দেখতে মাল্টি লেভেল কিউ শিডিউলিং কি দেখাচ্ছে, সিস্টেম প্রসেসেস, ইন্টারেক্টিভ প্রসেসেস, ইন্টারেক্টিভ এডিটিং প্রসেসেস, ব্যাচ প্রসেসেস, তারপরে স্টুডেন্ট প্রসেসেস। হাইয়েস্ট প্রায়োরিটি আছে, লোয়েস্ট প্রায়োরিটি আছে, যে এখানে আমাদের যে কিছু প্রসেস দেওয়া আছে মাল্টি লেভেল কিউ শিডিউলিংয়ের মধ্যে। প্রথমে সিস্টেম প্রসেস আছে, তারপর ইন্টারেক্টিভ প্রসেস আছে, তারপর ইন্টারেক্টিভ এডিটিং প্রসেস আছে, ব্যাচ প্রসেস আর স্টুডেন্ট প্রসেস আছে। তো হাইয়েস্ট প্রায়োরিটিগুলো উপরে আর লোয়েস্ট প্রায়োরিটিটা নিচে দেওয়া আছে। মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং, multi-level feedback queue scheduling is similar to the ordinary multi-level queue scheduling described above, except jobs may be moved from one queue to another for a variety of reason. হ্যাঁ, যে এখানে এক জবগুলো কি করতে পারে, জব মে বি মুভ ফ্রম ওয়ান কিউ টু অ্যানাদার ফর মানে জবটা মুভ করতে পারে এক কিউ থেকে অন্য কিউতে মুভ করতে পারে, কি কি কারণে, ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ জব চেঞ্জ between CPU intensive and IO intensive, then it may be appropriate to switch a job from one queue to another. Again, can also be incorporated so that job that has waited for a long time can get bumped up into a higher priority queue for a while. হ্যাঁ, যেটা অনেকক্ষণ থেকে ইডেল বসে আছে, জবটা হচ্ছে না, কিউতে অনেক দেরিতে আছে, সেটাকে সে করতে পারে কি, সেটাকে কাজ করতে পারে। হ্যাঁ, সেটাকে সে, যেহেতু সে কিউতে অনেক লাস্টে আছে, সেটাকে সে চালাই দিতে পারে। এই অকারেন্স হতে পারে যদি এটা থাকে, মাল্টিলেভেল ফিডব্যাকে থাকে। তারপরে মাল্টিলেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং ইজ দ্য মোস্ট flexible because it can be turned for any situation, but it is also the most complex to implement because of all the adjustable parameters. Some of the parameters which define one of these systems include the number of queues, মানে এটা যে কোনো সিচুয়েশনে আমরা চেঞ্জ করতে পারি, বাট ইট ইজ অলসো দ্য মোস্ট কমপ্লেক্স টু ইমপ্লিমেন্ট বিকজ অফ অল দ্য অ্যাডজাস্টেবল প্যারামিটার। কিন্তু এটা অনেক কমপ্লেক্স ব্যাপার, এখানে অনেক কমপ্লেক্সিটি আছে। সাম অফ দ্য প্যারামিটার উইচ ডিফাইন ওয়ান অফ দিস সিস্টেম ইনক্লুড, যে নাম্বার অফ কিউ, কতগুলো কিউ আছে, দ্য শিডিউলিং অ্যালগোরিদম ফর ইচ কিউ, শিডিউলিং অ্যালগোরিদমটা কীরকম, দ্য ম্যাথডস ইউজ টু আপগ্রেড অর demote processes from one queue to another, the method used to determine which queue a process enters initially, এগুলোর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি মাল্টিলেভেল ফিডব্যাক কিউ। মাল্টিলেভেল ফিডব্যাক কিউর মধ্যে কী কী আছে, কোয়ান্টাম 8, কোয়ান্টাম 16, FCFS, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যেটা আছে আর কি। ফেয়ার শেয়ার শিডিউলিং, আরেকটা দেখতেছি ফেয়ার শেয়ার শিডিউলিং। Fair share scheduling is a scheduling strategy for computer operating system in which the CPU uses are equally distributed among system users or groups as opposed to equal distribution among processes. তাহলে ফেয়ার যে নাম না, সেজন্য সে কী করছে, যে সিপিইউ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, সিপিইউর ইউজেসটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে অ্যামাউং সিস্টেম ইউজার্স, সবাইকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিচ্ছে সিপিইউর ইয়েটা, টাইমটা ইকুয়াল অ্যামাং প্রসেসের বেলাও সমানভাবে ভাগ করে দিচ্ছে সিপিইউর ইউজার্সকে। হ্যাঁ, এরপর আছে লটারি শিডিউলিং।
In lottery scheduling process are each assigned some number of lottery tickets, and the scheduler draws a random ticket to select the next process. Uh, the distribution of tickets need not be uniform. Granting a process more tickets provides it a relative higher chance of selection. This technique can be used to approximate other scheduling algorithms such as shortage job next and fair share share. এটা তো লটারির মতো বুঝছো, যে আর কি যে বেশি পাবে সে বেশি কাজ করতে পারবে, মানে এটা অন্যান্য যে টেকনিক আছে সেটার সাথে ইউজ হয়, যে শর্টেজ জব নেক্সট অ্যান্ড ফেয়ার শেয়ার শিডিউলিং। এরপরে লটারি শিডিউলিং সলভ দ্য প্রবলেম অফ স্টারভেশন। হ্যাঁ, giving each process at least one lottery ticket guarantees that he has non-zero probability of being selected at it, মানে এটার মধ্যে প্রত্যেকেই একটা করে চান্স পায় কাজ করার জন্য, শিডিউলটা দেয়, যে অনেক রকম শিডিউলিং আমরা শিখলাম, শেষ।